আসসালামু আলাইকুম। ভূতের গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাসমিয়া। আপনারা জানেন আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমাদের বন্ধু এবং সহকর্মীদের কাছ থেকে তাদের জীবনের ঘটে যাওয়া অদ্ভুত কিছু অভিজ্ঞতার গল্প সংগ্রহ করি। তারা সাধারণত আমাদেরকে এই গল্পগুলো ইংরেজিতে লিখে পাঠান, কিন্তু আমরা আপনাদের জন্য সেগুলোকে নিজের মতো করে বাংলায় অনুবাদ করে দিই। আজকের কাহিনীটা আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধুর জীবনের। বিদেশে তার দাদাবাড়িতে কাটানো কিছু রাতের অভিজ্ঞতা তাকে আজও তাড়া করে বেড়ায়। যখন সে আমাকে এই বর্ণনাগুলো দিচ্ছিল ঘটনার, তখন তার গলার স্বর কাঁপছিল। আমি গল্পটি ঠিক সেভাবেই বর্ণনা করব যেভাবে আমাদের বন্ধুটি জবানিতে লিখেছে। চলুন অভিশপ্ত সেই বাড়িটির ভেতরে প্রবেশ করা যায়। আমার বয়স তখন মাত্র 14। তখন থেকে আমার দাদা বাড়িতে একটা অদ্ভুত পরিবর্তন এলো। আমার দাদারা আগে ওপরতলায় থাকতেন, কিন্তু বয়সের কারণে তারা নিচতলায় আলাদা দুটি রুমে থাকা শুরু করলেন। আর ঠিক তখনই আমার থাকার জায়গা হলো নিচতলার একটি ঘরে। দাদাদের এই বাড়িটি খুবই অদ্ভুত, যেমনটা বললাম, বিশেষ করে ওপরতলাটা। ছোটবেলা থেকে আমি কোনো এক অজানা কারণে এই ওপরতলাটাকে খুব ভয় পেতাম। সেখানে আছে গুমোট ভাব। ওপরতলার করিডোরটা ছিল লম্বা আর সরু। দিনের বেলাতেও সেখানে ঠিকমতো আলো পৌঁছাতো না। কাঠের মেঝেতে পুরো ধুলোর আস্তরণ জমে থাকতো, আর পা রাখলেই এক অদ্ভুত আর্তনাদ করে উঠত পুরনো কাঠগুলো। ওপরতলা সেই ঘরটার দরজা খুললে এক ধরনের ভ্যাপসা পুরনো কাগজের গন্ধ নাকে আসতো। ঘরটা ছিল লম্বা আর সরু, দুপাশে দুটো বড় বড় কাঠের আলমারি, পুরনো আমলের কারুকাজ করা, যেগুলোর পালিশ চটে গিয়ে এখন ফ্যাকাশে হয়ে গেছে। মাঝখানে একটা বড় বিছানা, যার চারপাশে মশারি টাঙানোর স্ট্যান্ডগুলো কঙ্কালের আঙুলের মতো ওপরের দিকে উঠে আছে। ঠিক উল্টো দিকে একটা বড় জানালা, যেটার পর্দাগুলোর বছরের পর বছর ধুলো জমে এখন ধূসর হয়ে গেছে। দাদারা বলতেন এই বাড়ির আগের মালিকের ছেলেরা নাকি মাঝরাতে দেখতো ওই আলমারি থেকে একটা বড় গরিলার মতো কালো ছায়া বের হয়ে আসতো। তারা সারা ঘরে নেচে বেড়াতো আর আবার আলমারিতে ঢুকে যেত। তখন গল্পটা শুনে হাসতাম, কিন্তু ওপরতলায় পা দিলেই আমার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যেত। সেদিন রাতটা ছিল অসম্ভব নিস্তব্ধ। নিচতলায় আমার ঘরের ঠিক ওপরের ঘরটাই ছিল সেই রহস্যময় ওপরতলার বেডরুমটা। সারা বাড়ির আলো নিভিয়ে দাদারা ঘুমিয়ে পড়তেন। আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু চোখের পাতা এক করতে পারছি না। চারপাশটা এত শান্ত যে নিজের হৃৎপিণ্ডের ধকধকানিও আমি শুনতে পাচ্ছিলাম। হঠাৎ ঠিক আমার মাথার ওপর থেকে একটা শব্দ এলো। আমি স্থির হয়ে গেলাম। কয়েক সেকেন্ড পর আবার কেউ উপরতলার ঘরটাতে হাঁটছে। শব্দটা কোনো ইঁদুরের শব্দ নয়, কোনো আসবাবপত্র নড়ার শব্দও নয়, খুব স্পষ্ট মানুষের পায়ের শব্দ। কিন্তু সেই হাঁটার ধরনটা ছিল খুব ক্যাজুয়াল, যেন কেউ খুব আয়েশ করে ঘরটা পায়চারি করছে। শব্দটা ঘরের এক প্রান্ত থেকে শুরু হলো, এখন একদম আমার মাথার ওপর দিয়ে পার হয়ে জানালার দিকে চলে গেল। আমি ভয়ে জমে গেলাম। আমার মনে হচ্ছিল ওপরের সিলিংটা ভেদ করে আমি দেখতে পাচ্ছি সেই ধুলো বালি মাখা অন্ধকার ঘরে কেউ একজন একা একা ঘুরে বেড়াচ্ছে। আমি দ্রুত উঠে দাদার ঘরে গেলাম। দাদা অর্ধেক ঘুমে বললেন, আরে বাড়িটা পুরনো তো, কাঠগুলো রাতেই তো শব্দ করে, ও কিছু না। আমার সান্ত্বনার জন্য ডাইনিং রুমের আলোটাও জ্বেলে দিলেন। আমি ভাবলাম আলো থাকলে হয়তো নিজেকে নিরাপদ মনে হবে। আমি আবার ঘরে ফিরে আসলাম, এসে শুলাম। ডাইনিং রুমের হালকা আলো আমার ঘরের দরজার উপর পড়ছে, কিন্তু মিনিট পাঁচেক পর শব্দটা আবার শুরু হলো। এবার জানালার দিক থেকে শব্দটা শুরু হয়ে দরজার দিকে আসতে লাগলো। ওপরতলার সেই কাঠের মেঝের মচমচানি এখন আরও তীব্র। কিন্তু আসল আতঙ্ক শুরু হলো যখন আমি শুনতে পেলাম উপরতলার করিডোর পেরিয়ে কেউ সিঁড়ির দিকে আসছে। আমাদের বাড়ির সিঁড়িটা ছিল একদম কাঠের, আর তার প্রতিটি ধাপে ধাপে জমে থাকতো গাঢ় অন্ধকার। সেই অন্ধকারে যেন এক অশরীরী অস্তিত্ব লুকিয়ে থাকতো। আমি গুনতে শুরু করলাম, 1 2 3 4 5। সিঁড়ির মাঝখানে ল্যান্ডিংয়ে এসে শব্দটা একটু থামলো। পুরো বাড়িটা তখন কবরের মতো নিস্তব্ধ। আমি ডাইনিং রুমের আলোর দিকে তাকিয়েছিলাম।
কিন্তু আমার চোখের সামনে আলোটা যেন ঝাপসা হয়ে গেল, অন্ধকারটা যেন সিঁড়ি বেয়ে গড়িয়ে নামছে। আবার শব্দ শুরু হলো, 6, 7, 8, 9, 10। শব্দটা আমার ফ্লোরে এসে থেমে গেল। আমি আর চাদরের বাইরে তাকাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই নিস্তব্ধতায় কেউ একজন আমার ঘরের দরজার ঠিক ও পাশে দাঁড়িয়ে আছে। ডাইনিং রুমের আলোটা জ্বলছে ঠিকই, কিন্তু আমার সেই আলোয় কোনো উষ্ণতা ছিল না। ঘরটা হঠাৎ করে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। চাদরের ভেতর যখন আমি ঘামছি আর কাঁপছি, তখন ঘরের কোণ থেকে একটা নতুন শব্দ এলো। আমার ঘরে দাদার একটা পুরনো মেহগনি কাঠের বন্দুকের কেস ছিল। খুব স্পষ্ট একটা শব্দ। কাঠের ওপর লম্বা নখ দিয়ে কেউ নিচ থেকে ওপর পর্যন্ত আঁচড় কাটছে। সেই আঁচড় দেওয়ার ধাক্কায় বন্দুকের কেসের পাল্লাটা হালকা করে ফ্রেমের সাথে ধাক্কা খাচ্ছিল। আমি জানতাম সেই বন্দুকের কেসের সামনে কেউ নেই, অন্তত কোনো মানুষ নেই। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার জিভ যেন তালুর সাথে সেটে গেল। আমি এক অদ্ভুত অনুভূতি অনুভব করলাম। মনে হলো কেউ চাদরের ওপর ঝুঁকে আছে, তার হিম শীতল নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। কয়েক সেকেন্ড পর সব শক্তি সঞ্চয় করে আমি আকাশ ভেদি চিৎকার দিলাম। দাদা দৌড়ে এলেন। তিনি তখনও বিশ্বাস করলেন না। সেই রাতে আমি আর বিছানায় শুতে পারিনি। আমি বিছানার এক পাশে চাদর ঝুলিয়ে খাটের নিচে এক অন্ধকার কোণ খুঁজে নিলাম, কারণ আমার মনে হচ্ছিল খাটের ওপর থাকলে সেই ছায়াটা আমাকে টেনে নিয়ে যাবে। পরদিন সকালে দিদিমা যা বললেন তা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। তিনি যখন শুনলেন আমার সাথে কি ঘটেছে, তিনি বললেন, আরে তোমার এক কাজিনও তো গতবার থাকতে এসেছিল এখানে, এসে মাঝরাতে আমার ঘরে গিয়ে বসেছিল। সেও বলছিল ওপরতলায় কেউ একজন সারা রাত ধরে পায়চারি করে। আজ 23 বছর হয়ে গেছে। আজও যখন আমি দাদা বাড়িতে যাই, আমি ওপরতলা একা যাওয়ার সাহস পাই না। আজও সেই ধুলাবালি মাখা ওপরতলার সিঁড়ির কোণে তাকালে মনে হয় কেউ একজন অন্ধকারের ভেতর থেকে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি আজও ওখানে গেলে কানে হেডফোন দিয়ে দরজার দিকে পিঠ ফিরে শুয়ে থাকি, কারণ আমি জানি সিঁড়ি দিয়ে যে নেমে আসে তাকে দেখার ক্ষমতা আমার নেই। বন্ধুরা, এই ছিল আমার বন্ধুর সেই রোমহর্ষক অভিজ্ঞতা। চিন্তা করে দেখুন, যখন আমাদের চারপাশের মানুষগুলো আমাদের কথা বিশ্বাস করছে না, অথচ আমরা নিজের কানে মৃত্যুর মতো হিমশীতল শব্দ শুনতে পাচ্ছি, তখন পরিস্থিতিটা ঠিক কেমন হয়। সেই সিঁড়ির ওপরের অন্ধকার আর ওপরতলার সেই রহস্যময় ঘর আজও আমার বন্ধুর স্মৃতিতে জীবন্ত। আপনাদের যদি আজকের কাহিনীটা ভালো লেগে থাকে তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে যদি এমন কোনো সত্য বা রহস্যময় কাহিনী থেকে থাকে তবে আমাদের ফেসবুক পেজে লিখে পাঠাতে পারেন। আমাদের সাথে যুক্ত থাকতে এবং নিয়মিত এমন গা ছমছমের গল্প শুনতে ভূতের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিও এবং অডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, নিজের ছায়ার উপর খেয়াল রাখুন। ধন্যবাদ।